নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শ্রমিক বাগচির সাথে দেখা করেছি এবং এই মুহূর্তে আমাদের সাথে শ্রমিক বাগচি আছেন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের ইতিহাসে কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে। এটা হচ্ছে আমরা যাকে ভগবান হিসেবে চিনি, যিনি অভিজিৎ গাঙ্গুলিকে আমরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বাংলার মানুষ ভগবানের মতন শ্রদ্ধা করেন, ভগবানের চোখে দেখেন। সেই অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি, তিনি নাকি শুনতে যেটা পাচ্ছি, তিনি নাকি বিচারপতির যে আসন, সেই আসন ছেড়ে বেরিয়ে যেতে চান। শ্রমিকদা, আপনি এই খবরটা জানেন নিশ্চয়ই যে আজকে এরকম একটা ঘোষণা তিনি করেছেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা তো উনি আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তিনি মঙ্গলবার ইস্তফা দেবেন এবং কালকে যেহেতু সোমবার, তিনি বলেছেন তার হাতে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলো তিনি কালকে সমস্ত ছেড়ে দেবেন এবং মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন। ইস্তফাপত্র তিনি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেবেন, এইটা তিনি বলেছেন। আর তাকে কিছু সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন তার পরবর্তী পদক্ষেপ হিসাবে, তিনি সেখানে এটা বলেছেন যে হ্যাঁ নিশ্চয়ই, যদি কোনো দেখা যায় যে কোনো দল তাকে অ্যাকসেপ্ট করছে, বৃহত্তর স্বার্থে তাকে কোনো রাজনৈতিক দল তাকে অ্যাকসেপ্ট করছে এবং তাকে লোকসভার টিকিট দিচ্ছে, তাহলে তিনি ভোটে লড়তেও পারেন। এই কথাটা তিনি বলেছেন। এই কথাটা আমার মনে হয়েছে অনেক ইঙ্গিতপূর্ণ। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না, তার কারণ হচ্ছে এখনও তিনি স্ট্যান্ডিং বিচারপতি। তবে আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি এইটুকু বলবো যে তাকে যে সম্মানে বাংলার মানুষ বসিয়েছিল, তাকে যেভাবে এই নিপীড়িত জনগণ দেখতো, যারা আজকে দিনের পর দিন ওই রাজপথে পড়ে আছে পুলিশের লাঠি খেয়ে, যারা চাকরি প্রার্থী তারা তার আশায় বুক বেঁধেছিল, সেই জায়গাটা এরপর যদিও এখন তার হাত থেকে সেই দপ্তরটা চলে গেছে, সেই সেকশনের মামলা তিনি আর করতে পারবেন না। হ্যাঁ, তবুও অন্যান্য যা মামলা ছিল সেগুলোতেও তিনি যথেষ্ট ভালো দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আমার মনে হয়েছে যে কলকাতা হাইকোর্ট একজন খুব দক্ষ বিচারপতিকে হারালো। তার যেহেতু তিনি অবসর গ্রহণ করবেন এবং তারা 4 মাস বা 5 মাস তার হয়তো মেয়াদ ছিল, সেই মেয়াদটুকু যদি তিনি করতে পারতেন তাহলে হয়তো আরও বেশি যারা বিচার প্রার্থী তাদেরকে আরও বেশি তিনি হয়তো রায় দিতে পারতেন বলে আমার এটা মনে হয়েছে। তার রাজনৈতিক কেরিয়ার কী হবে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তিনি যদি রাজনীতিতে আসেন সেটা সময়ের অপেক্ষা, সেটা আগে মঙ্গলবার তিনি, আজকে আমরা রোববারে দাঁড়িয়ে আছি, মঙ্গলবার তিনি আগে অবসর গ্রহণ করুক, তারপরে কি ডিসিশন হয় সেইটা দেখে তখন এই বিষয়ে মন্তব্য করা যায়। কিন্তু একজন রানিং বিচারপতি এইভাবে যেখানে বিচারপতি কম, কলকাতা হাইকোর্ট কেন বিভিন্ন কোর্টে, ভারতবর্ষের যত কোর্ট আছে সব কোর্টেই বিচারপতির সংখ্যা কম, সেখানে এই রকম একজন গুরুত্বপূর্ণ বিচারপতি তিনি 4-5 মাস আগে নিজেকে ইস্তফা দিচ্ছেন, এটা কি ভয় না অন্য কোনো কারণ? আমার মনে হয় না যে তার কোনো ভয় রয়েছে, কারণ তাকে আমরা যতটুকু দেখেছি বা যতটুকু তার রায়গুলো আপনারা দেখেছেন বা কি নির্ভীক তিনি মিডিয়ার সামনেও এসেছেন, যেখানে প্রবল আপত্তি ছিল, মামলাও করা হয়েছিল, তারপরেও তিনি মিডিয়ার সামনে এসেছেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন বিষয়ে কনফেস করেছেন। তার ঘরে মিডিয়াকে তিনি সব সময় বলেছেন যে মিডিয়া দেখুক কি আমি রায় দিচ্ছি, কি দিচ্ছি না দিচ্ছি, এমনকি মিডিয়া তার ঘরে যথেষ্ট ভালো অ্যাক্সেস পেয়েছে। সুতরাং তার কোনো ভয় ছিল এটা আমার মনে হয়নি, কখনোই মনে হয়নি। আমার একটা জিনিস মনে হয়েছে যে তিনি আর একটা কথা বলেছেন, দেখলাম যে কেউ কিছু লোক তাকে নাকি যারা বলেছিলেন যে বিচারপতির আসনটা ছেড়ে ভোটের ময়দানে নেমে চ্যালেঞ্জটা জানাতে না, তিনি নাকি ওইখানে বসে তাদের বিরুদ্ধে অনেক কিছু করছেন। তিনি বলছেন এটা তাদের কাছেও একটা জবাব, এটা তার মতন করে তিনি বলেছেন। আমি এই বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না, কারণ একজন বিচারপতি, তবে হ্যাঁ এটা সঠিক, আপনি যেটা বললেন এটাও সঠিক, একজন মহামান্য বিচারপতি, গুরুত্বপূর্ণ বিচারপতি এবং এত গুরুত্বপূর্ণ মামলায় যিনি রায় দিয়েছেন, যিনি মসিহা হয়ে উঠেছিলেন, যিনি দেখুন কাউকে মানেননি, তিনি সেই পরেশ পালের মেয়ে যখন তার বিরুদ্ধে দুর্নীতি বেরিয়েছে তাকেও তিনি বলেছেন যে চাকরি ছেড়ে দিতে হবে। তা অনুব্রত মণ্ডলের মেয়ে কীভাবে চাকরি করছে, ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, সেই জায়গাতেও তিনি রায় দিয়েছেন। এবং শিক্ষামন্ত্রী যে দুর্নীতির সাথে জড়িত, সেইখানে রায় দিতে গিয়ে তার এক চুলো তার হাত কাঁপেনি, তিনি সিবিআই করেছেন এবং শিক্ষাক্ষেত্রে তিনি একটা বিপ্লব নিয়ে এসেছিলেন।
কি বলবো, আপনি পরবর্তীকালে মানে প্রথমে এসএসসি, পরবর্তীকালে মানে প্রাথমিক শিক্ষা পরিষদের যে সমস্ত মামলা তিনি করেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় যিনি মানে ওই প্রাইমারি কাউন্সিল মানে প্রাইমারি এডুকেশনের যিনি ছিলেন, ওখানে একটা বড় পদে ছিলেন, তাকেও পর্যন্ত তিনি যে দুর্নীতিতে জড়িত সেটা প্রমাণ করে সিবিআইয়ের মাধ্যমে তাকেও তিনি অ্যারেস্ট করিয়েছিলেন। এই রকম একজন নির্ভীক বিচারপতি, এই রকম বিচারপতির তো অভাব রয়েছে কলকাতা হাইকোর্টে। তার মেয়াদটুকু সম্পূর্ণ করে যদি তিনি যেতেন, আমার মনে হয়েছে যে আরও কিছু মানুষকে তিনি হয়তো আরও ভালো কিছু রায় দিয়ে যেতে পারতেন। এই জায়গাটা মানুষ একটু ডিপ্রাইভ হয়ে গেল। তবে বৃহত্তর স্বার্থে তিনি যেতে চাইছেন, দুর্নীতিতে ভরে গেছে। তিনি বলেছেন শাসক দলের সঙ্গে একটা চৌর্য বৃত্তি চলছে, একটা চৌর্য বৃত্তি। ওনার যদি প্রত্যেকটা কথা আপনি দেখেন, এর আগেও ইন্টারভিউ করেছেন, আজকের যে ইন্টারভিউটা আপনি যদি দেখেন, মানে বলছে একটা চৌর্য বৃত্তি, এই রকম রাজ্যে থাকা যায় না। উনি এ মন্তব্য করেছেন, এই রকম রাজ্যে থাকা সম্ভব নয়, কোনো মানুষ থাকতে পারে না। সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে বিচারকের আসনে বসে হয়তো তিনি একটা লার্জার নাম্বার অফ পিপলকে তিনি হয়তো মানে তাদের জন্য কাজ করতে পারছেন না। ভোটের ময়দানে আসলে তিনি হয়তো আরও বিশাল অনেক মানুষের জন্য কাজ করতে পারবেন। তার যে মোটো, তাকে যে আদর্শ নিয়ে তিনি যে চলেন, তিনি যে সৎ এবং নির্ভীক, সেই জায়গাটা তিনি হয়তো আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। সেই জন্যই হয়তো তিনি চিন্তা ভাবনা করে এবং লোকসভা ভোটের যখন শুরু হতে আর 1 মাস বাকি, আমার মনে হয়েছে যে বিরোধী কোনো শিবির থেকে তিনি যদি দাঁড়ান, সেখানে হয়তো দেখা যাবে যে শাসক দলের কাছে তিনি একটা বড় ফ্যাক্টর হয়ে গেলেন এবং যে বিরোধী হাওয়া রাজ্যে বইছে সেই জায়গায় অনেকটাই ইন্ধন চলে আসবে বলে আমার মনে হয়। তবে রাজনৈতিক ব্যাপারটা আমি বলতে পারবো না। আমার এইটুকু মনে হয়েছে যে তিনি তার ডিসিশন নিয়েছেন। এই ডিসিশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যে আরও 4 থেকে 5 মাস বেশ কিছু সাধারণ মানে বিচার প্রার্থী যারা, তারা ভালো কিছু রায় পাওয়া থেকে অন্তত 5 মাসের জন্য বঞ্চিত হলেন। এটা যেমন একদিকে ঠিক সেই রকমই পাশাপাশি ওনার যদি রাজনৈতিক কেরিয়ার আসে, সেক্ষেত্রে হয়তো লার্জ নাম্বার অফ পিপল, লার্জ নাম্বার অফ সেকশন অফ পিপল, সেখানে গিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে আরও ভালো করে লড়াই করতে পারবেন, সামনের দিনটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা পট পরিবর্তন হয়তো তার হাতের মাধ্যমেই মানে তার হাত ধরেই আসতে পারে। শ্রমিকরা, আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে এই লোকসভার আগে ধরে নিচ্ছি সাপোজ উনি কোনো একটা দলে জয়েন করলেন, লোকসভায় তিনি দাঁড়ালেন, প্রার্থী হলেন, লোকসভায় জিতলেন, তাতে স্টেটের কোনো কিছু তিনি কি করতে পারবেন আদৌ? কারণ লোকসভার ক্যান্ডিডেট তো সংসদে গিয়ে করতে হবে। না দেখুন, লার্জ নাম্বার অফ পিপল মানে যে স্টেটের জন্য তিনি পার্লামেন্টে লড়লেন, পার্লামেন্টে বললেন, এটাও তো অনেক বড় ব্যাপার। একটা রাজ্যের হয়ে তিনি দিল্লিতে গিয়ে বললেন, মানে একটা রাজ্যের হয়ে দেশের রাজধানীর পার্লামেন্টে তিনি সওয়াল করলেন বা বললেন বা সেই বিষয়গুলোকে তুলে ধরলেন। এইটাও কিন্তু একটা অনেক বড় ইস্যু বলে আমার মনে হয়। তাহলে এমপি ভোটে শাসক দল লড়ে কেন? এমপি ভোটে শাসক দলের তো মানে এই রাজ্য যারা শাসন করেন তারা তো বিধানসভা ভোট লড়লেই হয়ে যায়, তাহলে তো লোকসভা ভোট নিয়ে অত চিন্তাভাবনা থাকা উচিত নয়। তাতেও এখানে শাসক দলের যিনি নেত্রী, তিনি 42 ইত্যাদি কেন তিনি করেন? কারণ ভোটের রাজনীতিতে সব কিছুই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এবং আর একটা কথাও আপনাকে আমি বলি যে দেখুন, রাজনীতিতে আসলেই যে লোকসভা ভোটে তিনি লড়লেন বা লোকসভা ভোটে তিনি লড়বেনই কিনা এটাও কেউ বলতে পারে না। হয়তো বিধানসভাও আগামী দিনে লড়তে পারেন। আপনারা হয়তো ভুলে যাননি, আপনাকে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম বছর দেড়েক প্রায় বছর 2 হতে চললো যে পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখছেন, তখন আমি কিন্তু এই বিচারপতির নাম করেছিলাম এবং একই কথা অধীর রঞ্জন চৌধুরী 6-7 মাস আগে বলেছিলেন। সুতরাং আমার মনে হয়েছে যে কোনো একটা ইকুয়েশন অন্য কোনো দিক থেকেও হতে পারে এবং লোকসভা ভোটে বিরোধীরা যদি এই রাজ্যে ভালো ফল করে, সেক্ষেত্রে বিধানসভা ভোটেও তার একটা প্রভাব পড়তেই পারে এবং তার চলে আসা মানে সেটা যে আরও বেশি ত্বরান্বিত হবে। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করেছে, যে অন্যায়ের বিরুদ্ধে শাসকের চোখে চোখ রেখে অন্যায়টাকে অন্যায় বলতে শিখিয়েছে, মন্ত্রী আমলা কাউকে সে রেয়াত করেনি, বড় অফিসার কাউকে সে রেয়াত করেনি। অন্যায় মানে অন্যায়, তোমাকে জেল কাটতে হবে, তোমাকে জেলের ভেতরেই থাকতে হবে। তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করতে পেরেছেন তার রায়ের মারফত। সিবিআই, ইডি আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে সিবিআইয়ের যে রেড প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে,
এবং অনুব্রত মণ্ডলের মেয়েকে যে অ্যারেস্ট করা, পরেশ পালের মেয়েকে সরিয়ে দেওয়া, আরও বিভিন্ন মানে হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা, তারপরে হচ্ছে যে শিক্ষা দপ্তরের সাথে যুক্ত আরও কিছু কিছু যারা দুর্নীতি করেছেন তাদেরকে অ্যারেস্ট করা, এইগুলো কিন্তু আজকে তারই বিভিন্ন রায়ের প্রতিফলন। সুতরাং এই মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে কখনোই মাথা নত করেননি, তিনি যদি রাজনীতির মঞ্চে আসেন, হয়তো হতে পারে যারা অন্যায় করে আসছে, যারা ভাবছে যে ও বিচারপতি তো শুধু রায় দিয়েই খালাস বা ওই কেস থেকে একদিন বেরিয়ে যাব, কিন্তু ওই মঞ্চে থাকলে সেই অন্যায়কারীরা যারা অন্যায়ের বিরুদ্ধে মানে অন্যায়টা করে আসছে, প্রশ্রয় দিয়ে আসছে, তাদের হয়তো আর পালানোর পথ থাকবে না, এটাও হতে পারে। আবার পাশাপাশি দেখুন আরেকটা জিনিসও হতে পারে, যেহেতু মানে আমার যেটা মনে হয়েছে যে একজন বিচারপতি তিনি রাজনীতিতে এলেন, আসার পরে আমার তো মনে হয় যে এটাতে তিনি শাসক দলকেও খানিকটা অক্সিজেন দিয়ে দিলেন। কেন রাজনীতির বিচারে তারা এটাই বলবে যে ওখানে বসে হচ্ছিল না, ওখানে বসে এখন আমরা কিছু করতে পারছিলাম না, কারণ তিনি বিচারপতি, কিছু বলতে পারছি না। আজকে যদি তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়, তার বিরুদ্ধে যদি আজকে মানে তার মান সম্মান হানি করা হয়, বা তার নামে যদি আমি ধরে নিলাম কেস দেওয়া হয়, আজকে কিন্তু আর বলার মতন জায়গা থাকবে, মানে আজকে কিন্তু শাসক দলের বলার মতন জায়গাটাও কিন্তু তৈরি হয়ে গেল। কেন বলুন তো? তার কারণ হচ্ছে যে যেহেতু তিনি এখন তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সুতরাং সব কিছুই হতে পারে, হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় রাজনীতিতে আসলে এত বড় একজন মানুষ, কোর্টে যেমন তিনি সাধারণ মানুষের মসিয়া হয়েছেন, রাজনীতির মঞ্চেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটা পশ্চিমবঙ্গের নতুন পটভূমি তৈরি করবেন, এটাই আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা। আমরা সত্যি কথা বলছি দর্শক, আমরাও মনে প্রাণে চাই যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ময়দানে পা দিক, কারণ যে দুর্গন্ধে ভরে গেছে বাংলার রাজনীতির আনাচে কানাচে, হতে পারে তার পা দেওয়াতে রাজনীতির যে দুর্গন্ধ সেটা কিছুটা কমলেও কমতে পারে। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্টস করা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।